রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে কলকাতা থেকে দিল্লি উড়ে গেলেন, ঠিক সেই দিনই সংসদে দাঁড়িয়ে সৌমিত্র খাঁ বাজেট অধিবেশনে একেবারেই তুলোধনা আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন গ্রেপ্তার করা হচ্ছে না বা কেন গ্রেপ্তার করা হবে না, লিপস অ্যান্ড বাউন্সের যে 100 কোটি টাকার সম্পত্তি ইডি অ্যাটাচ করেছে, বাজেয়াপ্ত করেছে, সেই সম্পত্তি কার, এই প্রশ্ন একেবারেই সংসদে দাঁড়িয়ে তুলেছেন সৌমিত্র খাঁ। কোন দিন না, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী চলে গেলেন দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে। সমস্ত ইন্ডি জোটের প্রতিনিধিরা যখন নীতি আয়োগের বৈঠক বয়কট করছেন, তখন একেবারেই স্রোতের উল্টো দিকে হেঁটে রাজ্যের মুখ্যমন্ত্রী, তাও আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একেবারেই সঙ্গে করে নিয়ে চলে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওই সভা অ্যাটেন্ড করতে। এবং জল্পনা রয়েছে তিনি চেষ্টা করতে পারেন প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে সাক্ষাৎকারের জন্য। ঠিক সেই দিন উড়ে যাওয়ার আগে সংসদে উত্তাল করলেন সৌমিত্র খাঁ। পরিষ্কারভাবে জানালেন যে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হচ্ছে না, এবং মারাত্মক তথ্য দিলেন তিনি। 5,000 কোটি টাকার স্ক্যামের তথ্য তিনি সংসদে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুললেন, যেটা কার্যত বেনজির। এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সৌমিত্র খাঁর এই বক্তব্যকে স্বাগত জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন। আজকের পর্বে আপনাদের নিশ্চিতভাবে সেই তথ্যগুলো দেখাবো, বক্তব্যও শোনাবো, এবং এটাও দেখাবো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আরো একবার আইনত বিপাকে পড়লেন। আপনারা জানেন যে রাজ্যপাল তার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল রায়ের বেঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু মুখ বন্ধ রাখার কথা বলেছিলেন এবং তাকে সতর্ক করে দিয়েছিলেন। রায় পছন্দ হয়নি মুখ্যমন্ত্রীর, একেবারেই চলে গিয়েছিলেন ডিভিশন বেঞ্চে। কিন্তু সেই ডিভিশন বেঞ্চেও আরো একবার মুখ পুরল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজকের পর্বেই আপনাদের সামনে দেখাবো সেই গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। আপনাদের দেখাতে চাইবো যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার জন্য উড়ে গিয়েছিলেন দিল্লির উদ্দেশ্যে, এবং সাংবাদিকদের সামনে কিছু তথ্য তিনি বলেছিলেন। আর ঠিক যেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে উড়ে যাচ্ছেন দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে, ঠিক ওই দিনই একেবারে সংসদ ভবন কাঁপালেন বিজেপির এমপি সৌমিত্র খাঁ। তিনি পরিষ্কারভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলে বললেন যে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখনো গ্রেপ্তার করা হবে না। লিপস অ্যান্ড বাউন্স থেকে বাজেয়াপ্ত করা 100 কোটি টাকার সম্পত্তিটা কার, এটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের? এবং তিনি এটা উল্লেখ করেছেন যে 5,000 কোটি টাকা স্ক্যাম হয়ে থাকতে পারে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই স্ক্যামের সঙ্গে যুক্ত থাকতে পারেন বলে মারাত্মক তথ্য দিলেন, তাও আবার সংসদে দাঁড়িয়ে। এটা কিন্তু একেবারেই বেনজির হয়ে থাকলো। যদি কোনোভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পান, ঠিক তার আগের দিন সুকৌশলে সৌমিত্র খাঁর এই বক্তব্য অত্যন্ত রাজনৈতিক অর্থ বহন করে, সে কথা বলাই বাহুল্য। আসুন আপনাদের দেখাই সৌমিত্র খাঁ কি বলেছিলেন সংসদে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে একেবারে নাম করে আক্রমণ করে কি বলেছিলেন, শুনুন আপনারা। अभिषेक बंदोपाध्याय के बोलेंगे लिप्स एंड बाउंस में जो 100 करोड़ का एटाच हुआ ईडी के साथ, वो किसका मालिक है, इसका जवाब देना चाहिए। पहले इन्वेस्टिगेशन करिए, अभिषेक बंदोपाध्याय का इन्वेस्टिगेशन करिए, कितना घोटाला किया है। 5,000 करोड़ घोटाला किया है अभिषेक बंदोपाध्याय, इसको अरेस्ट होना चाहिए। मैं मांग करता हूँ अभिषेक बंदोपाध्याय। শুনলেন আপনারা সৌমিত্র খাঁর বক্তব্য, এবং এই ভিডিওটাকে পোস্ট করেছেন বিরোধী দলনেতা। তিনি লিখেছেন, as the saying goes, people who live in glass houses should not throw stones. I thank my brother Soumitra Khan for returning the favor on the floor of the parliament. Well said, brother. বলে একেবারে ভিডিওটা পোস্ট করেছেন। অর্থাৎ সৌমিত্র খাঁর এই বক্তব্যকে স্বাগত জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এবং আমরা বুঝতে পারলাম না হঠাৎ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নিলেন কি করে। বিশেষ করে যখন তারা ইন্ডি জোটের কথা বলে, যে কংগ্রেস সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা তারা সিদ্ধান্ত নিয়েছে বাজেট অধিবেশনে যেহেতু পক্ষপাতিত্বমূলক আচরণ করা হয়েছে বলে ইন্ডি জোটের অভিযোগ, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তারা নীতি আয়োগে পার্টিসিপেট করবে না। যে নীতি আয়োগের বৈঠকে প্রধানমন্ত্রী থাকবেন সেখানে তারা কেউ পার্টিসিপেট করবেন না। একেবারেই পরিষ্কারভাবে ইন্ডি জোটের বিভিন্ন প্রতিনিধি, শুধু কংগ্রেস নয় অন্যান্য দলের মুখ্যমন্ত্রীরাও জানিয়ে দিয়েছেন যে তারা পার্টিসিপেট করবেন না। অথচ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি কার্যত নীতি আয়োগের বৈঠক অ্যাভয়েড করে চলেন,
যিনি প্ল্যানিং কমিশন ভেঙে তৈরি করা নীতি আয়োগ এটাকে সাপোর্ট করেন না, সেই মুখ্যমন্ত্রী আবার হঠাৎ করেই 180 ডিগ্রি ঘুরে গেলেন। কংগ্রেস বা ইন্ডি জোট যখন সিদ্ধান্ত নিল আমরা কেউ যাব না, তখন একেবারে 180 ডিগ্রি ঘুরে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাও আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে চলে গেলেন নীতি আয়োগের বৈঠকে অংশগ্রহণ করতে। একটু কি সুযোগ পাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নিরালায় কোনো কথা বলার জন্য? এখনো পর্যন্ত সংবাদ মাধ্যমে সেই তথ্য আসেনি। জানি না প্রধানমন্ত্রী তাদের সেই সুযোগ দিতে পারবেন কিনা। মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর দপ্তরে অ্যাপিল করেছিলেন সুযোগ পাওয়ার জন্য, কিন্তু সম্ভবত প্রধানমন্ত্রী সেই সুযোগ দিতে পারেননি ওই সময়ের মধ্যে। কিন্তু তাও জানি না চেষ্টা হবে কিনা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একান্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আরো একবার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ পাবেন কিনা। যে মমতা বন্দ্যোপাধ্যায় এই মোদি 3.0 গভর্নমেন্ট তৈরি করাতে একেবারেই মারাত্মক চটে গিয়েছিলেন, বলেছিলেন আনকনস্টিটিউশনাল গভর্নমেন্ট তৈরি হয়েছে, নিজের ঘর অন্ধকার করে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয়বারের শপথের দিন, নিজেদের কোনো সাংসদকে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেননি, অথচ সেই মুখ্যমন্ত্রী চলে যাচ্ছেন নীতি আয়োগের বৈঠকে একেবারেই অংশগ্রহণ করতে, যখন ইন্ডি জোটের বাকি প্রতিনিধিরা সিদ্ধান্ত নিয়েছেন তারা কেউ যাবেন না। অর্থাৎ জোটের বিরোধিতা করে রাজ্যের মুখ্যমন্ত্রী চলে যাচ্ছেন, তাও আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে, এবং হয়তো একটা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করার আর্জি তারা রাখতেই পারেন আরো একবার। প্রধানমন্ত্রীর সঙ্গে অন্তত 2 মিনিটও যদি কথা বলার সুযোগ পান, তাহলে পরবর্তীতে একটি বড় বৈঠকের জন্য আবেদন জানাতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী। জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন কিনা এবং আলোচনার বিষয়বস্তু কি হতে পারে। সৌমিত্র খা যে বিষয়টি উত্থাপন করলেন সেটাই বোধহয় এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বেশি চিন্তার কারণ। সেটাই কি আরো একবার একান্ত বৈঠকে উত্থাপন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী? বাংলার পাওনা গন্ডা সেগুলো তো নিশ্চিতভাবে প্রকাশ্যে বলা হবে, কিন্তু ভেতরে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার সুযোগ পেলে কোন বিষয়ে তারা বৈঠক করবেন, এটাই সব থেকে এই মুহূর্তে আলোচনার চর্চাবিন্দু হয়ে দাঁড়িয়েছে রাজনীতির আঙিনায়। কিন্তু আপনাদের দেখাতে চাইবো এর বাইরে গিয়েও রাজ্যের মুখ্যমন্ত্রী যেদিন উড়ে গেলেন সেদিনও কিন্তু কলকাতা হাইকোর্টের একটা রায় তাকে স্বস্তি দিল না। আপনারা জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী এমন কিছু বক্তব্য রাখেন, তিনি প্রধানমন্ত্রী সম্পর্কে বলুন কিংবা রাজ্যপাল সম্পর্কে বলুন, এমন কিছু কিছু বক্তব্য রাখেন, সেই বক্তব্যগুলো কার্যত লিমিট ছাড়িয়ে যায়। উদাহরণ হিসাবে আপনাদের বলতে পারি যে পড়শি দেশ বাংলাদেশ সম্পর্কেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কয়েকদিন আগেই এমন একটা মন্তব্য করেছেন যে ওপার বাংলার বিদেশ মন্ত্রীকে ইন্টারফেয়ার করতে হয়েছে, তাকে বলতে হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে বিভ্রান্তি ছড়াচ্ছে, যে বাংলাদেশ থেকে চাইলে যে কেউ চলে এসে পশ্চিমবঙ্গে যদি দরজা নক করে তাহলে মুখ্যমন্ত্রী জায়গা দেবেন, এই বক্তব্যে বিভ্রান্তি তৈরি হয়েছে বলে সে দেশের বিদেশ মন্ত্রী জানিয়ে দিয়েছিল। এবং মুখ্যমন্ত্রী এই ধরনের বক্তব্য করে বারবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসেন। আপনাদের মনে রয়েছে যে রাজ্যপালকেও এই ধরনের কুৎসিত আক্রমণ বা ইঙ্গিত করার চেষ্টা করেছিলেন। শান্তিকা বন্দ্যোপাধ্যায়রা যখন এমএলএ হিসেবে শপথ নেওয়ার জন্য রাজভবনে আমন্ত্রণ পেয়েছিলেন, তখন একেবারেই তারা বলতে শুরু করেছিলেন, বিশেষ করে মুখ্যমন্ত্রী নিজেও বলেছিলেন যে রাজভবনে মহিলারা যেতে ভয় পাচ্ছে, তার কারণ রাজ্যপালের নাকি এমন আচরণ, মহিলারা যেতে ভয় পাচ্ছে। আর এই ধরনের বক্তব্যের পরই আপনারা জানেন কলকাতা হাইকোর্টে মামলা ঠুকে দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, মানহানির মামলা করেছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, এবং বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে সেই মামলার শুনানি হয়েছিল এবং সেখান থেকে একটা অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হয়েছিল যে আগামী 14ই আগস্ট পর্যন্ত রাজ্যপালের বিরুদ্ধে কোনো রকমের সম্মানহানিকর মন্তব্য করতে পারবেন না মুখ্যমন্ত্রী সহ মোট 4 জন, তার মধ্যে রয়েছেন কুণাল ঘোষ এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও। রাজ্যপাল সম্পর্কে কোনো রকমেরই অসম্মানজনক মন্তব্য করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছিলেন বিচারপতি কৃষ্ণা রাও। অর্থাৎ এই রায় কোথাও গিয়ে যেন দিক নির্দেশ করেছিল মুখ্যমন্ত্রী, কোথাও গিয়ে রাজ্যপালের সম্মানহানি করেছিলেন। আর সিঙ্গেল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে সরাসরি ডিভিশন বেঞ্চে চলে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের আর 4 জন নেতা। গতকাল শুনানি হয়েছিল রাজ্যপালের এই মামলার এবং বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে মুখ্যমন্ত্রী সহ বাকি 4 জনের মন্তব্য করার সময় মনে রাখতে হবে সেটা যেন মানহানির যে সংজ্ঞা আছে বা মানহানি সম্পর্কিত যে আইন আছে তাকে যেন লঙ্ঘন না করে। ডিভিশন বেঞ্চের আরো বক্তব্য যে একজন মানুষের মর্যাদা অত্যন্ত স্পর্শকাতর এবং পবিত্র বিষয়, সেটা রক্ষা করার জন্য আইনে সংস্থান রয়েছে। আরো বলা হয়েছে যে মানুষের বাক স্বাধীনতা খর্ব করা যায় না, এটা ঠিকই, যদিও এই বাক স্বাধীনতার কিছু সীমাবদ্ধতা রয়েছে। সত্যি জানার অধিকার সবার আছে, তবে এই সত্য প্রকাশের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বা উচ্চ পদে থাকা ব্যক্তিদের অনেক বেশি দায়িত্বশীল থাকতে হয়। অর্থাৎ
ডিভিশন বেঞ্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার দায়িত্ব মনে করিয়ে দিয়েছেন। তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে আইনজীবীরা সওয়াল করেছিলেন যে মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন সেটা বাক স্বাধীনতার একটা পরিচয়, সেটা তার বাক স্বাধীনতা। তিনি রাজ্যপালকে কি কোনো অপমান করেননি, তিনি শুধু বাক স্বাধীনতা প্রয়োগ করেছেন এবং তিনি কোনো অন্যায় করেননি। যদিও মুখ্যমন্ত্রীর আইনজীবীর করা এই বক্তব্যকে মান্যতা দিতে চায়নি, একেবারে সিঙ্গেল বেঞ্চে সেই মামলা ফিরিয়ে দিয়েছে ডিভিশন বেঞ্চ এবং বলা হয়েছে যে সিঙ্গেল বেঞ্চের যে রায় ছিল সেটাই আপাতত বহাল থাকবে। অর্থাৎ আরো একবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনত ধাক্কা খেলেন। আপনারা যদি খেয়াল করে দেখেন যে যতগুলো মোটামুটি কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার সম্পর্কিত মামলা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কিত মামলা হয়, সেখানে প্রায়শই কিন্তু ধাক্কা খেতে হয়। কিন্তু আমরা খুব বিস্ময়করভাবে দেখি যে এই সমস্ত মামলাগুলো যখন আবার সুপ্রিম কোর্টে চলে যায়, যখন একেবারে লক্ষ লক্ষ টাকা খরচা করে একদিনের শুনানির জন্য বড় বড় আইনজীবীদের দিয়ে সুপ্রিম কোর্টে শুনানি হয়, তখন দেখি একেবারেই সেটা চেঞ্জ হয়ে যায়। উদাহরণ হিসেবে আপনারা জানেন 26,000 চাকরির যে বাতিলের সিদ্ধান্ত কলকাতা হাইকোর্ট নিয়েছিল, সেটা সুপ্রিম কোর্ট একেবারেই স্টে অর্ডার লাগিয়ে দিয়েছিল। তারপরে দেখুন শুনানি আপাতত ঠান্ডা ঘরে চলে গিয়েছে এবং ডিএ মামলা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ মামলার শুনানিগুলো যেখানে কলকাতা হাইকোর্ট একটা ঐতিহাসিক রায় দিয়েছিল, সেটা বারবার সুপ্রিম কোর্ট কোথাও গিয়ে সেটাকে স্টে করে দিয়ে রাজ্য সরকারকে বারবার স্বস্তি দিয়েছে। জানি না রাজ্যপালের এই মানহানি মামলা যেটা সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা নিয়ে তিনি আবার সুপ্রিম কোর্টে না চলে যান এবং সুপ্রিম কোর্টে গেলে আশা করি তিনি একটা কিছু সুরাহা হয়তো করতে পারবেন। কি বলবেন বন্ধুরা, আপনারা কি মনে করছেন যে মুখ্যমন্ত্রীর একেবারে আইনত একটা বড় ধাক্কা? তার কারণ রাজ্যপাল আর রাজ্য প্রশাসনের একটা দ্বৈরথ চলতে থাকে, সেই দ্বৈরথ যখন আইনের কাঠগড়ায় পৌঁছে গিয়েছিল তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনত পরাজয় রাজ্যপালের কাছে এটা নিশ্চিতভাবে একটা বাড়তি অ্যাডভান্টেজ দেবে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। এবং মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে এই মামলার পর কিছুটা তো কোণঠাসা তাকে থাকতেই হবে, তাকে একেবারে বাক্য সংযম আনতে হবে, তা না হলে পরবর্তীকালে আরো বড় বিপদে তিনি পড়তে পারেন। অন্যদিকে আবার আপনাদের যেমনটা প্রথমে বললাম যে গোটা ইন্ডিজোট যখন নীতি আয়োগের বৈঠক একেবারেই বয়কট করেছেন, তখন একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শোনা যাচ্ছে হেমন্ত সোরেন নাকি তারা চলে যাচ্ছেন নীতি আয়োগের বৈঠকে অংশগ্রহণ করতে, তাও আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে। যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঠিক আগের দিনই সৌমিত্র খাঁ সংসদ ভবনে তার গ্রেপ্তারির দাবি তুলেছেন। কি বলবেন আপনারা? মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়া কংগ্রেস এবং বাকি ইন্ডিজোটের নেতাদের বিপরীত স্রোতে গিয়ে তার এই সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখতে চাইছেন এবং আইনত মুখ্যমন্ত্রীর এই পরাজয়টাকেও আপনারা কিভাবে দেখতে চাইছেন আজকের পর্বে লিখে জানাবেন। এখনকার মতো এখানে শেষ করলাম।